বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজ আমি বৈদিক সাহিত্য নিয়ে আলোচনা করব। তবে চলো আলোচনাটা শুরু করি। বেদ শব্দটি বিদ অর্থাৎ জ্ঞান শব্দ থেকে এসেছে। আর্যদের প্রাচীনতম সাহিত্য হল বেদ। বেদ সংস্কৃত ভাষায় রচিত হয়। তবে ঋগ্বেদের যুগে সংস্কৃত লোকের কথ্য ভাষা ছিল বলে মনে করা হয়। পরবর্তী বৈদিক যুগে সংস্কৃত উচ্চ শ্রেণীর ভাষায় পরিণত হয়। বেদকে অপৌরুষের বা ঈশ্বরের বাণী বলে ধর্মপ্রাণ হিন্দুরা মনে করে। ঈশ্বরের কাছ থেকে বেদের বাণী শুনে ঋষিরা সেই বাণী মনে ধরে রাখত। ঈশ্বরের কাছে শুনে এবং বংশ পরম্পরার কাছে শুনে মুখস্থ করে বেদের বাণীগুলো বলে বলে এর নাম হয় শ্রুতি। এ যুগে বেদ লিখিত আকারে ছিল না। বংশ পরম্পরায় মুখস্থ করে বেদকে স্মরণে রাখা হতো। এজন্য এর নাম হলো স্মৃতি। পরবর্তীকালে লিপি বর্ণমালার উদ্ভাবন হলে বেদকে লিখিত রূপ দেয়া হয়। ধর্মপ্রাণ হিন্দুরা বেদকে হিন্দু ধর্মের আকর গ্রন্থ বলে মনে করে। হিন্দুদের সকল ধর্মচিন্তা সমাজ সংস্কার বেদে পাওয়া যায় বলে তারা বিশ্বাস করে। বেদের রচনাকাল। বেদের সংখ্যা হল 4। বেদ ও বেদাঙ্গ নিয়ে বৈদিক সাহিত্য সৃষ্টি হয়। 4 বেদ হল ঋক্, সাম, যজুঃ ও অথর্ব। 4 বেদের মধ্যে ঋগ্বেদ হল সর্বপ্রাচীন। ম্যাক্স মুলারের মতে ঋগ্বেদের রচনাকাল ছিল সম্ভবত 1200 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ। ঋগ্বেদের কোনো কোনো স্তোত্র 1200 খ্রিস্টপূর্বাব্দে রচিত হয় এবং এর সর্বশেষ স্তোত্র 500 খ্রিস্টপূর্বাব্দে রচিত হয়। এই মতো অনেকে অগ্রাহ্য করেন। তবে বিভিন্ন সাক্ষ্য প্রমাণ দৃষ্টে পণ্ডিতেরা 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ ঋগ্বেদের রচনাকাল বলেছেন। সাম, যজুঃ, অথর্ববেদ ঋগ্বেদের অনেক পরে রচিত হয়। প্রতিটি বেদের 4টি ভাগ দেখা যায়, যথা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। সংহিতা অংশ পদ্যে রচিত এবং এটা হলো প্রধানত স্তোত্র, মন্ত্র প্রভৃতি। ঋক্ সংহিতার বহু স্তোত্র সাম, যজুঃ ও অথর্ববেদের সংহিতায় পুনরায় গ্রহণ করা হয়েছে। সামবেদের স্তোত্রগুলি যজ্ঞের সময় সুর করে গানের মতো গাওয়া হতো। এর নাম সামগান। ব্রাহ্মণ অংশগুলি গদ্যে রচিত। এতে যাগ যজ্ঞের বিধি, প্রকরণ ও মন্ত্রগুলোর টিকা দেয়া আছে। আরণ্যক ও উপনিষদ অংশগুলি অনেক পরে রচিত হয়, কারণ সংহিতা ও ব্রাহ্মণে যেরূপ যজ্ঞ প্রভৃতির কথা বলা হয়েছে, আরণ্যক ও উপনিষদে তার ব্যতিক্রম দেখা যায়। যে সকল লোক যাগযজ্ঞে বিশ্বাস না করে অরণ্য অর্থাৎ বনে বসবাস করত এবং আত্মার মুক্তির উপায় চিন্তা করত, তাদের কথাই আরণ্যকে স্থান পেয়েছে। এজন্য আরণ্যকে উচ্চ দার্শনিক চিন্তার পরিচয় দেখা যায়। আরণ্যকে ভক্তি ধর্ম এবং জন্মান্তরবাদের বিকাশ ঘটেছে দেখা যায়। উপনিষদের যজ্ঞ ও পূজা বাদ দিয়ে মানুষের মুক্তির কথা ভাবা হয়েছে। কর্মফল অর্থাৎ কর্ম অনুযায়ী জীবনে সুখ বা দুঃখ ভোগের তত্ত্ব উপনিষদে পাওয়া যায়। মৃত্যুর পরেও মানুষ কর্মফলের দরুন
পরজন্মে ফলভোগ করে। মৃত্যুর পর সব কিছু শেষ না হয়ে আত্মা পুনর্বার নতুন দেহে জন্মগ্রহণ করে বলে উপনিষদে বলা হয়। জীবাত্মা পরমাত্মায় লীন হয়ে যায় বলে উপনিষদে মত প্রকাশ করা হয়েছে। বেদের অন্তে উপনিষদ আছে বলে এর নাম হলো বেদান্ত। বেদের সংহিতা ও ব্রাহ্মণ অংশের ধর্মবিশ্বাস থেকে উপনিষদের ধর্মবিশ্বাস অনেক পরিণত। কর্মফলের হাত থেকে মুক্তির জন্য ধ্যান, সন্ন্যাস, পরিশুদ্ধ নীতিবোধের কথা উপনিষদে পাওয়া যায়। বেদ যাতে ঠিকভাবে পাঠ করা যায় তা শিক্ষার জন্য এবং যাগযজ্ঞের নিয়ম শিক্ষার জন্য বেদাঙ্গ রচিত হয়। বেদাঙ্গকে সূত্র সাহিত্য বলা হয়। বেদাঙ্গ হল বৈদিক সাহিত্যের অংশ। এতে 6টি সূত্র ও 6টি দর্শন আছে। 6টি সূত্র হলো: 1. শিক্ষা, যার সাহায্যে বিশুদ্ধ উচ্চারণে বেদ পাঠ করা যায়। 2. ছন্দ, যাতে বেদের স্তোত্রগুলির ছন্দ আলোচনা করা হয়েছে, যেমন অনুষ্টুপ ছন্দ। 3. ব্যাকরণ, যার সাহায্যে ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করা যায়। 4. নিরুক্ত, যাতে বৈদিক ভাষাতত্ত্ব জানা যায়। 5. জ্যোতিষ, যাতে গ্রহ নক্ষত্রের অবস্থান ও প্রভাব জানা যায়। 6. কল্প, যাতে সমাজ পরিচালনার নিয়ম, যাগযজ্ঞের প্রণালী ইত্যাদি জানা যায়। কল্পসূত্র বেদাঙ্গের খুব প্রয়োজনীয় অংশ, কারণ এতে আর্যদের সমাজ, গার্হস্থ্য, ধর্মীয় জীবনযাপনের অনুশাসন দেয়া আছে। কল্পসূত্র কয়েকটি সূত্রে বা অংশে বিভক্ত, যথা সৌত, গৃহ্য, শুল্ব ও ধর্ম। এর মধ্যে গৃহ্য সূত্রে আছে গৃহীর জীবনযাপনের নিয়ম ও তার দশকর্মবিধি। ধর্মসূত্রে আছে সমাজ ও রাষ্ট্র সম্পর্কে অনুশাসন। এর উপর নির্ভর করে পরে মনুর বিধান বা মনু সংহিতা, বৃহস্পতি স্মৃতি, নারদ স্মৃতি প্রভৃতি গ্রন্থ রচিত হয়েছিল। ষড়দর্শন বা 6টি দর্শনকে বেদাঙ্গের অপর অংশ বলে ধরা হয়। এই 6 দর্শন হল: 1. সাংখ্য, 2. যোগ, 3. ন্যায়, 4. বৈশেষিক, 5. পূর্ব মীমাংসা, 6. উত্তর মীমাংসা। যে 6 ঋষি এই 6 দর্শন তত্ত্বের উদ্গাতা ছিলেন তাদের নাম হল যথাক্রমে কপিল সাংখ্য, পতঞ্জলি যোগ, গৌতম ন্যায়, কণাদ বৈশেষিক, জৈমিনী পূর্ব মীমাংসা, বেদব্যাস উত্তর মীমাংসা। এছাড়া গৃহসূত্র, সৌত্রসূত্র ও ধর্মসূত্র ছিল সূত্র সাহিত্যের অঙ্গ। পাণিনির ব্যাকরণ একটি প্রাচীন রচনা। আনুমানিক খ্রিস্টপূর্ব 4র্থ শতকে এই গ্রন্থ যথা অষ্টাধ্যায়ী রচিত হয়। পাণিনির ভাষা ছিল মার্জিত ও উন্নত, এজন্য এর নাম ছিল সংস্কৃত। আর্যদের কথ্য ভাষা ছিল প্রাকৃত। পাণিনির ব্যাকরণে যে সকল স্থানের নাম আছে তার সাহায্যে ভারতে আর্য সভ্যতার বিস্তার সম্পর্কে ধারণা করা যায়। তিনি বিন্ধ্যের দক্ষিণের কোনো স্থানের নাম দেননি। পাণিনির আমলে প্রজাতন্ত্রগুলির নাম ছিল সংঘ, জনপদ ছিল জেলা প্রশাসনের বিভাগীয় নাম। তার আমলে লোকে সুদে টাকা খাটাত, গরিব লোকেরা মজুর খাটত এবং নগদ মজুরি বা খাদ্যশস্য পেত। কার্যাপন, নিষ্ক, মাস প্রভৃতি মুদ্রার প্রচলন ছিল। এ প্রসঙ্গে আর্যদের জ্ঞান বিজ্ঞানের কথা কিছু উল্লেখযোগ্য। আর্যরা গ্রহ নক্ষত্রের অবস্থান, বছরকে সৌর নিয়মে ভাগ করতে জানত।
তারা 12 মাসে বছরকে ভাগ করত এবং প্রতি মাসকে 30 দিনে ভাগ করত। শুল্ব সূত্রে আর্যদের জ্যামিতির জ্ঞানের পরিচয় পাওয়া যায়। যজ্ঞবেদী তৈরির সময় চতুর্ভুজ ও ত্রিভুজ ক্ষেত্র তৈরির প্রণালী তারা আবিষ্কার করেছিল। চিকিৎসাবিদ্যাও আর্যদের অধিগত ছিল। বিভিন্ন গাছগাছালার গুণাগুণ তারা জানত। অথর্ববেদে ভেষজ ও চিকিৎসার কথা আলোচনা করা হয়েছে। শারীরবিদ্যা সম্পর্কেও আর্যরা জ্ঞান রাখত। শরীরের বিভিন্ন অঙ্গের ক্রিয়া প্রতিক্রিয়া তারা পরীক্ষা করেছিল। পরবর্তী বৈদিক যুগ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে মহাকাব্যের যুগ বলা হয়। বৈদিক যুগের পর আর্য সভ্যতার বিকাশ জানতে হলে আমাদের প্রধানত এই দুই মহাকাব্য রামায়ণ এবং মহাভারত এবং সূত্র সাহিত্যগুলির উপর নির্ভর করতে হয়। এই জন্য অনেকে এই যুগকে বলা হয় মহাকাব্যের যুগ বলেছেন। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।